আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমি যে টপিক্সটার উপরে আপনাদের ক্লাস নিব সেই টপিক্সটা খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সিনক্রোনাস জেনারেটর। তো মূলত সিনক্রোনাস জেনারেটর থেকে আমাদের চাকরি পরীক্ষাগুলোতে মূলত এটা জবের ক্লাস, মানে সিম্পল বেসিক, অনেকেই মানে কোয়েশনগুলো করেন না বা আমাদের পড়া হয় না। সেই ক্ষেত্রে সিম্পল যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আমরা আজকে দেখব। আশা করি আপনাদের জন্য অনেক সহজ হবে, আমিও অনেক সহজ করে বোঝানোর চেষ্টা করব। আর সবসময় এটা থেকে একটা কোয়েশন মানে অ্যাসিস্ট্যান্টে থাকে, এবং আপনারা যখন পিডিবিতে পরীক্ষা দিয়েছেন সেই পিডিবির কোয়েশনের মধ্যেও এই টপিক্সের একটা কোয়েশন ছিল। তাহলে আমরা যে সিনক্রোনাস জেনারেটরের ইলেকট্রিক্যাল সার্কিটটা দেখি বা সমতুল্য সার্কিটটা দেখি, মানে ইকুইভ্যালেন্ট সার্কিট বা সমতুল্য সার্কিট সাধারণত ম্যাথ করার জন্য আমাদের ব্যবহারগুলো অনেক সহজ হবে। তাহলে সমতুল্য সার্কিটটা কেমন সিনক্রোনাস জেনারেটরের, সেটা হচ্ছে এরকম একটা ফিল্ড সার্কিট থাকবে, আচ্ছা এটা হচ্ছে মানে সিনক্রোনাস জেনারেটরের সমতুল্য সার্কিট। মানে এই যে সমতুল্য সার্কিটটা আছে, তো এই সমতুল্য এটা হচ্ছে একটা ফিল্ড যেটাকে আমরা এক্সাইটেশন করার জন্য মানে ব্যবহার করি। এক্সাইটেশন সার্কিট, এটা একটা ফিল্ড সার্কিট। এটাতে সাধারণত মূলত কাজ নাই। আর এই দিক দিয়ে আমাদের ফিল্ড কারেন্ট প্রবাহিত হয়। আর যেহেতু এটা সিনক্রোনাস জেনারেটর, সেহেতু কারেন্টটা এইভাবে আসবে। সেটা এই যে কারেন্টটা হবে সেই কারেন্টটা হচ্ছে আর্মেচার কারেন্ট, সেটাকে আমরা IA দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এখন মানে এটা যেহেতু জেনারেটর, তাহলে জেনারেটরের ক্ষেত্রে এটা হচ্ছে কি ফেজ ভোল্টেজ। আমরা পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করছি। এই কোয়েশনটা আমাদের বিভিন্ন পরীক্ষাতে আসতে পারে, যে বলতে পারে যে সিনক্রোনাস জেনারেটরের সমতুল্য সার্কিট অঙ্কন করে। তাহলে এটা হচ্ছে সিনক্রোনাস জেনারেটরের সমতুল্য সার্কিট। এটা সিঙ্গেল ফেজ সমতুল্য সার্কিট। এখন যদি এটা 3 ফেজ সমতুল্য সার্কিট হয়, তাহলে এই যে শাখাটা আছে এই শাখাটা আমাকে 3বার অঙ্কন করতে হবে, বাট আর এটা একবারই থাকবে। এটা যেহেতু মানে সিঙ্গেল ফেজ মানে এই যে ফিগারটা আমরা অঙ্কন করছি সেই ফিগারটা মূলত আমরা ম্যাথ করার জন্য ব্যবহার করব। বাট এটা হচ্ছে কি সিঙ্গেল ফেজ সমতুল্য সার্কিট, সিনক্রোনাস জেনারেটরের সিঙ্গেল ফেজ সমতুল্য সার্কিট। এটা অনেক চাকরি পরীক্ষাতে আসতে পারে। তাহলে এই যে ভোল্টেজটা আমরা বের করব, এই যে ভোল্টেজটা, এটা বের করার জন্য আমাদের যে ফর্মুলাটা আমরা ইউজ করব সেটা হচ্ছে ইকুয়াল টু বি পাই প্লাস IA। এদিক দিয়ে যে কারেন্টটা আসতেছে সেই কারেন্টটা কি IA, আরেকটা কি আছে আর্মেচার রেজিস্ট্যান্স আছে, আর J অফ X সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স। এই ফর্মুলার সাহায্যে আমরা ইএটা বের করতে পারি। এখন মানে একটা কথা আমাদের এখান থেকে বুঝার দরকার, অনেক সময় আমরা এই যে আর্মেচার রেজিস্ট্যান্স এটাকে নেগলেক্ট করি, আর এটা হচ্ছে সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স। এখানে এটাকে আমরা যদি আমরা লোডবিহীন অবস্থায় রাখি, এটাকে লোডবিহীন অবস্থায় যদি নেই, তাহলে এটাকে আমরা এই যে যেটা আছে এই ইএটাকে আমরা ওপেন সার্কিট ভোল্টেজও বলতে পারবো। অনেক সময় উৎপন্ন ভোল্টেজ বা জেনারেটিং ভোল্টেজ বা আর্মেচার ভোল্টেজ, অথবা এটাকে আমরা ওপেন সার্কিট ভোল্টেজও বলতে পারবো। আর ওপেন সার্কিট ভোল্টেজটা যখন আমরা বলবো তখন এটাতে আমরা অন্য কাজ করতে পারবো। এখন এখান থেকে এই যে সমীকরণটা আছে বিভিন্ন পদ্ধতির সাহায্যে আমরা আর্মেচার রেজিস্ট্যান্স বের করতে পারি, আর এই সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স আমরা বের করতে পারি। এখন আমি আপনাদেরকে এখানে মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখাবো, সেটা হচ্ছে এই সিনক্রোনাস রিঅ্যাকট্যান্সের মানটা আমরা কীভাবে বের করব। এই সিনক্রোনাস রিঅ্যাকট্যান্সের মানটা যদি আমরা বের করতে চাই বা আর্মেচার রেজিস্ট্যান্সের মানটা আমরা কীভাবে বের করবো, এটা আমরা ধাপে ধাপে দেখাবো। এটা আলাদা মানে বিভিন্ন পদ্ধতির সাহায্যে আর্মেচার রেজিস্ট্যান্স এবং সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স নির্ণয় করা হয়। সেই জন্য এটা হচ্ছে EMF মেথড আছে, MMF মেথড আছে। এই মেথডগুলোর সাহায্যে আমরা এই সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স এবং আর্মেচার রেজিস্ট্যান্সের মান বের করতে। কিন্তু এখন আমাদেরকে যে কোয়েশনটা অ্যাসিস্ট্যান্টের পরীক্ষার মধ্যে আসে সেই কোয়েশনটা হচ্ছে যে সিনক্রোনাস জেনারেটরের টর্ক অ্যাঙ্গেল বের করো। তার মানে এইটাকে যদি এই যে মানটা আমরা বের করব, এই মানটাকে যদি আমরা পোলার ফরম্যাটে নিয়ে যাই, তাহলে মানে ইকুয়াল টু আমরা এইরকম লিখতে পারবো মডুলাস এট অ্যান অ্যাঙ্গেল অফ ডেল, এইরকম আমরা লিখতে পারবো। এই মানটা, এই যে মানটা আমরা আছে এই মানটাকে যদি ক্যালকুলেশন করে, মানে এটা তো রেক্টেঙ্গুলার ফরম্যাট, এটাকে যদি পোলার ফরম্যাটে নিয়ে যাই, তাহলে এই যে ডেল যেটা হবে এখানে, এই ডেলের মানটাই হচ্ছে কি টর্ক অ্যাঙ্গেল। এই যে ডেল যেটা আছে আমরা এই ডেল যেটা লিখছি
এই ডেলটা হচ্ছে কি টর্ক অ্যাঙ্গেল, টর্ক অ্যাঙ্গেল, এটাকে আমরা টর্ক অ্যাঙ্গেলও বলতে পারি, অথবা এটাকে আমরা লোড অ্যাঙ্গেলও বলতে পারি, বা এটাকে আমরা পাওয়ার অ্যাঙ্গেলও বলতে পারি। আমাদের কোয়েশ্চেনগুলো চাকরি পরীক্ষাতে এইভাবে আসে যে সিনক্রোনাস জেনারেটরের টর্ক অ্যাঙ্গেল এবং লোড অ্যাঙ্গেল বা পাওয়ার অ্যাঙ্গেল বের করব। তার মানে আমরা এই ফর্মুলার সাহায্যে বের করব, এই ফর্মুলার সাহায্যে বের করে এই মানটাকে আমরা কী করব, পোলার ফরম্যাটে নিয়ে যাব। তাহলে পোলার ফরম্যাটে নিয়ে আসলেই যে এই পোলার ফরম্যাটে যে অ্যাঙ্গেল যে কোণ থাকবে সেই কোণটা হচ্ছে কি টর্ক অ্যাঙ্গেল। একটা কথা মনে রাখতে হবে, যেহেতু সিনক্রোনাস জেনারেটর, তাহলে সিনক্রোনাস জেনারেটরের টর্ক অ্যাঙ্গেল অলওয়েজ পজিটিভ হবে। সিনক্রোনাস জেনারেটরের টর্ক অ্যাঙ্গেল কী হবে, অলওয়েজ পজিটিভ হবে। আর সিনক্রোনাস যদি রিঅ্যাক্ট্যান্ট মানে সিনক্রোনাস যদি মোটর হয়, সিনক্রোনাস মোটর হইলে সেই টর্ক অ্যাঙ্গেলটা কী আসবে, নেগেটিভ আসবে। এই এতটুকু যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা সাধারণত এই কাজগুলো করতে পারবো। এখন এই যে ভোল্টেজটা আছে, এই যে বি পাই ভোল্টেজ, এটা যেহেতু পার পেজ ভোল্টেজ, তাহলে এই বি পাইটা আমরা কীভাবে নির্ণয় করব, তাহলে বি পাই হচ্ছে টার্মিনাল যে ভোল্টেজটা থাকবে সেই ভোল্টেজটাকে আমরা √3 দ্বারা ভাগ করে দেবো। আর এটা সাধারণত আসবে সংযোগ অনুযায়ী, এটা কি আমাদের স্টার সংযোগে আছে না ডেল্টা সংযোগে আছে। তাহলে আমরা স্টার সংযোগের ক্ষেত্রে এক ধরনের একটা ফর্মুলা জানি, সাধারণত এটা স্টার সংযোগের ক্ষেত্রেই বেশি থাকে। আর এটা হচ্ছে কি স্টার সংযোগের ক্ষেত্রে স্টার কানেকশন, কারণ স্টার কানেকশন লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের √3 গুণ। আর যদি ডেল্টা কানেকশন হয় তাহলে ডেল্টা কানেকশন হলে ফেজ ভোল্টেজ আর বিটি ভোল্টেজটা কী হবে, দুটা সমান হয়ে যাবে। কিন্তু আমাদের ম্যাক্সিমাম সময় এই স্টার সংযোগের ক্ষেত্রে কাজটা আসে। আচ্ছা, এখন এই আর্মেচার কারেন্টটা যদি আমরা বের করতে চাই, হ্যাঁ, এই আর্মেচার কারেন্টটা আমরা কীভাবে বের করব, তাহলে আর্মেচার কারেন্টটা যদি আমরা বের করতে চাই তাহলে এটার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করতে পারি সেটা হচ্ছে IA ইকুয়াল টু, আমাদের সাধারণত কেবিএ দেওয়া থাকে, তাহলে কেবিএ হবে নিচে কী হবে, √3 ইন্টু কেবি, √3 ইন্টু কেবি। তাহলে এই ফর্মুলার সাহায্যে আমরা আইএটা বের করব। এবং একটা কথা মনে রাখবো, যখন আমরা এই ফর্মুলাতে মানটা বসাবো, এটা আমাদের অনেকে ভুল করি, তাই সাধারণত আমাদের আর্মেচার কারেন্টটা বের করে সরাসরি এটাতে বসাই দিই। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই কারেন্টটা যখনই আমরা বের করব তখন এটার সাথে অবশ্যই মানে পোলার ফরম্যাটে অথবা অ্যাঙ্গেল সহ বসাইতে হবে। তার মানে IA ইকুয়াল টু, আমরা যে মানটা বসাবো সেটা হচ্ছে IA, এটা যেটা বের করা হয় সেটা হচ্ছে IA মডুলাস বের করা হয়। তাহলে এটা আসবে IA মডুলাস, এটার অ্যাঙ্গেল অফ প্লাস মাইনাস থিটা। মানে এই যে প্লাস মাইনাস থিটা, না প্লাস কেন মাইনাস কেন, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এই থিটাটা হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, পাওয়ার ফ্যাক্টর কোণ। তাহলে পাওয়ার ফ্যাক্টর কোণ এটা প্লাস কখন হবে, যখন প্লাস হবে মানে একটা জিনিস আমরা জানি যে যদি পজিটিভ মানে পাওয়ার ফ্যাক্টর যদি মানে ল্যাগিং বা লিডিং থাকে, তার মানে ল্যাগিং এর ক্ষেত্রে প্লাস, মানে ল্যাগিং এর ক্ষেত্রে মাইনাস, আর যদি লিডিং থাকে তাহলে সেই ক্ষেত্রে কী হবে, প্লাস হবে, যে কারেন্টের অ্যাঙ্গেলের ক্ষেত্রে। অর্থাৎ একটা কথা আমরা মাথায় রাখতে হবে যে এটা আমাদের অনেক সময় মানে আমরা বুঝি না কখন প্লাস হবে কখন মাইনাস হবে। সাপোজ যদি আমরা মানে জেটের অ্যাঙ্গেল যদি পজিটিভ হয়, একটা কথা মাথায় রাখেন, জেটের অ্যাঙ্গেল যদি পজিটিভ হয় সেটা কি ল্যাগিং, সেটা কি হয় ল্যাগিং হয়। আর যদি জেটের অ্যাঙ্গেল যদি নেগেটিভ হয় তাহলে সেটা কি হয়, লিডিং হয়। তাহলে এই অনুযায়ী এটা যদি আমরা কারেন্টে যাই তাহলে কারেন্ট ইকুয়াল টু কি V/Z, কারেন্ট ইকুয়াল টু আমরা কি লিখতে পারি V/Z। আর যেহেতু কারেন্ট ইকুয়াল টু V/Z, তাহলে জেটের অ্যাঙ্গেলটা যদি উপরে চলে যায় তাহলে ল্যাগিংয়ের ক্ষেত্রে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর এটা যদি মানে জেটের অ্যাঙ্গেলটা যদি মানে নেগেটিভ থাকে তাহলে উপরে গেলে কী হয়ে যাবে, পজিটিভ। আর পজিটিভ হলে কী হয়, সেটা লিডিং, সেই ক্ষেত্রে এইভাবে আসবে। তাহলে আমাদের যে জিনিসটা মাথায়, এটা আমাদের দরকার নাই, আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যদি প্লাস কখন দিব, প্লাস দিব যখন আমরা লিডিং পাওয়ার ফ্যাক্টর থাকে, আর মাইনাস দিব কখন, যখন আমরা লেগিং পাওয়ার ফ্যাক্টর থাকে। তাহলে এইভাবে আমরা এই মানগুলো বের করতে পারি। আরেকটা হচ্ছে এই আর্মেচার রেজিস্ট্যান্স ইকুয়াল টু, আমরা যে জিনিসটা লিখতে পারবো ফর্মুলা ডেল মানে ওয়াই আর ইকুয়াল টু 1.5 আর ডিসি। তাহলে 1.5 আর ডিসি এটা হচ্ছে ডেল্টা সংযোগ, আরেকটা হচ্ছে যদি আমরা 0.5 লিখি, 0.5 আর ডিসি, এটা হচ্ছে ওয়াই সংযোগ। একটা কথা মাথায় রাখতে হবে, এটার সাথে মানে এই যে ফর্মুলাটা আমরা লিখছি এটার সাথে অবশ্যই এনে একটা গুণন থাকবে, এটার সাথে কি থাকবে, গুণন থাকবে, প্রত্যেকটার সাথে গুণন থাকবে। এই গুণনের কথা যদি সার্কিটের মধ্যে এটা যদি গুণন, অর্থাৎ জিনিসটা আরও একটু সুন্দরভাবে যদি লিখি আমরা, তাহলে আমরা এইভাবে লিখতে পারি আর এ ইকুয়াল টু গুণন,
মানে বোঝার জন্য আমি লিখতেছি গুণন ইন্টু 1.5 আর ডিসি, আর আরেকটা লিখতে পারি গুণন ইন্টু 0.5 আর ডিসি। এটা হচ্ছে ডেল্টা সংযোগ আর এটা হচ্ছে কি ওয়াই সংযোগ। আর এই গুণন জিনিসটা কি, এটা আমাদের সাধারণত মানে বলাই থাকবে কোয়েশনের মধ্যে যে এটা এত গুণন এসি রেজিস্ট্যান্স, আর্মেচার রেজিস্ট্যান্স, এফেক্টিভ রেজিস্ট্যান্সের এত গুণ বা ডিসি রেজিস্ট্যান্সের এত গুণ, এটা বলা থাকবে। আর এই আর ডিসি যেটা বের হবে, আর ডিসি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আর ডিসি ইকুয়াল টু আমরা লিখতে পারি বিডিসি ডিভাইডেড বাই আইডিসি। এটা এটা সাধারণত রেজিস্ট্যান্স টেস্ট থেকে আমাদের বের করতে হয়। আচ্ছা, এখন সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা যে এখন দেখব যে সিনক্রোনাস রিঅ্যাকট্যান্সটা আমরা কীভাবে বের করব। তাহলে সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স এক্সএস, মানে সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স এক্সএস ইকুয়াল টু লেখা যাবে √1 জেডএস স্কোয়ার মাইনাস আর এ স্কোয়ার। তাহলে আর এ আমরা বের করে শিখছি, তাহলে এখন আমাকে জেডএসটা বের করে শিখতে হবে। তাহলে জেডএস ইকুয়াল টু আমরা লিখতে পারবো ওপেন সার্কিট ভোল্টেজ পার ফেজ ওপেন সার্কিট ভোল্টেজ ডিভাইডেড বাই শর্ট সার্কিট কারেন্ট। এটা সাধারণত আমাদের কোয়েশনের মধ্যে সরাসরি যদি দেওয়া না থাকে তাহলে আমাদেরকে এইভাবে বের করে নিতে হবে। তাহলে ওপেন সার্কিট ভোল্টেজ ডিভাইডেড বাই কি শর্ট সার্কিট কারেন্ট। হ্যাঁ, এইটা বের করার পরে এটা মানটা আমরা বসাই দেবো, তাহলে এই জায়গা থেকে আমাদের সিনক্রোনাস রিঅ্যাকট্যান্সটা চলে আসবে। তাহলে আমরা এক পৃষ্ঠা যদি লিখে রাখতে চাই। আচ্ছা, এখন তাহলে এইভাবে আমরা কি করতে পারি, মানে সাধারণত এই যে দুইটা ফর্মুলার সাহায্যে, তাহলে এক্সএস ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্সএস ইকুয়াল টু লেখা যাবে √1 জেডএস স্কোয়ার মাইনাস আর এ স্কোয়ার। তাহলে জেডএস ইকুয়াল টু কি, জেডএস ইকুয়াল টু হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ ডিভাইডেড বাই শর্ট সার্কিট কারেন্ট। এখন এই একটা পৃষ্ঠাতে আমি রাখলাম বোঝার জন্য, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা থেকে আমাদের সাধারণত যে কোয়েশনগুলো হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশন সেটা হচ্ছে সমতুল্য সার্কিট, সিনক্রোনাস জেনারেটরের সমতুল্য সার্কিট অঙ্কন করতে বলতে পারে। তাহলে এই সমতুল্য সার্কিট অঙ্কন করব, আর এটা থেকে এই যে ইএমএফ সমীকরণটা আর এই মানগুলো কীভাবে বের করি এইটার জন্য ডিপলি আমি এখানে আলোচনা করলাম। আর এখান থেকে মূলত যে জিনিসটা চাওয়া হয় সেটা হচ্ছে কি টর্ক অ্যাঙ্গেল বা লোড অ্যাঙ্গেল বা পাওয়ার অ্যাঙ্গেল চাইতে পারে। তাহলে এইভাবে বের করলে আমাদের জন্য সহজ হয়। এখন যে জিনিসটা এখান থেকে, মানে এটার পরে যে আমাদের গুরুত্বপূর্ণ যে টপিক্সটা আমরা আরেকটা জিনিস বের করতে পারবো এখান থেকে, সেটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। তাহলে ভোল্টেজ রেগুলেশন ইকুয়াল টু আমরা কি জানি, ভোল্টেজ রেগুলেশন। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো ভোল্টেজ রেগুলেশন। এটাকে যদি আমরা বিআর দ্বারা প্রকাশ করি, তাহলে ভোল্টেজ রেগুলেশন বিআর ইকুয়াল টু আমরা লিখতে পারবো মানে ইএ মাইনাস বি পাই ডিভাইডেড বাই বি পাই। যেহেতু এটা রেগুলেশন তাহলে এটা আমরা 100% আকারে প্রকাশ করতে পারি। এই তাহলে দেখেন আমরা এখান থেকে খুব সহজেই ভোল্টেজ রেগুলেশনটা বের করতে পারি। সেই ভোল্টেজ রেগুলেশন ইকুয়াল টু কি ইএ মাইনাস বি পাই ডিভাইডেড বাই মানে বি পাই। এটা হচ্ছে নো লোড ভোল্টেজ, এটা হচ্ছে কি ফুল লোড ভোল্টেজ। আমরা জানি কি ভোল্টেজ রেগুলেশন নো লোড ভোল্টেজ মাইনাস কি ফুল লোড ভোল্টেজ ডিভাইডেড বাই ফুল লোড ভোল্টেজ ইন্টু পার্সেন্টেজ অফ 100। একটা কথা মাথায় রাখতে হবে, এই পার্সেন্টেজ অফ 100 যদি তুলে দেই তাহলে এনার্জি মানটা বের হবে সেটা হচ্ছে পার ইউনিট ভ্যালু। ঠিক আছে, সেটা পার ইউনিট ভ্যালু। অনেক সময় আমাদেরকে কোয়েশনের মধ্যে চাই যে পার ইউনিট রেগুলেশন কত। ঠিক পার ইউনিট রেগুলেশন কি এই পার্সেন্টেজটা তুলে দিলে সেটা পার ইউনিট হয়ে যাবে। আমরা জানি পার ইউনিট এবং রেগুলেশনের মধ্যে একটাই সম্পর্ক, সেটা হচ্ছে 100% শতকরাতে নিয়ে গেলে সেটা সব মানে শতকরা মানে হয়ে যাবে, আর শতকরাটা তুলে দিলে সেটা হয়ে যায় কি পার ইউনিট। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে আমরা একটা মানে বের করতে পারবো সেটা হচ্ছে মানে ভোল্টেজ রেগুলেশন বের করতে পারবো। আর একটা গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমরা বের করতে পারবো বা যেটা আমাদের পিটিভির পরীক্ষার মধ্যে আসছিল সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে পাওয়ার চাই। অনেক সময় আমাদের সিনক্রোনাস জেনারেটরে উৎপন্ন পাওয়ারটা কত সেটা আমরা মানে বের করার জন্য বলে। আর সেই পাওয়ারটা আমরা কীভাবে বের করব, মানে পাওয়ার যদি আমরা পাওয়ার বের করতে চাই তাহলে পাওয়ারের ক্ষেত্রে আমরা যে জিনিসটা লিখতে পারবো, তাহলে এটাকে যদি পি দ্বারা প্রকাশ করি, পি ইকুয়াল টু লিখতে পারবো ইএ বি পাই ডিভাইডেড বাই এক্সএস সাইন ডেল। খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। আর এই ডেল কোন জায়গা থেকে বের হবে, এই ডেল বের করাও আমরা শিখছি, এক্সএস বের করাও শিখছি, ইএ বের করাও শিখছি, বিএ পাই বের করা শিখছি। এটা হচ্ছে ফর সিঙ্গেল ফেজ, এটা সিঙ্গেল ফেজের জন্য মানে ওয়ান ফেজ মানে সিঙ্গেল ফেজের জন্য। আর যদি 3 ফেজ হয় তাহলে 3 ফেজ হলে কী হবে, 3 দ্বারা গুণ হয়ে যাবে ইএ বি পাই এক্সএস ইন্টু কত হয়ে যাবে সাইন ডেল। এটা হচ্ছে কি ফর 3 ফেজ, ফর 3 ফেজ। ওকে, আচ্ছা এখন আমাদের আর একটা জিনিস বোঝার দরকার, মানে যদি আমাকে সর্বোচ্চ পাওয়ার চাই তাহলে সর্বোচ্চ পাওয়ার চাইলে আমরা কি করব, সর্বোচ্চ পাওয়ার
তাহলে সর্বোচ্চ পাওয়ার চাইলে আমরা এটাকে আমরা পি ম্যাক্স লিখতে পারবো। তাহলে পি ম্যাক্স ইকুয়াল টু কত লেখা যাবে 3 ইন্টু ইএ বি পাই ডিভাইডেড বাই এক্সএস। কারণ এই ডেলের মানটা যদি মানে সাইন থিটার মান যদি 1 হয় তাহলে কি সর্বোচ্চ হবে, অর্থাৎ সর্বোচ্চ হওয়ার ক্ষেত্রে মেইন শর্ত হচ্ছে কি এই ডেলের মানটা কি হতে হবে 90 ডিগ্রি। ডেলের মানটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হয়ে যাবে, যে পাওয়ারটা উৎপন্ন হবে সেই পাওয়ারটা কি হবে, সর্বোচ্চ পাওয়ার উৎপন্ন হবে। তাহলে মূলত হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে ভোল্টেজ রেগুলেশন বের করা, এই ভোল্টেজ রেগুলেশন বের করা, পাওয়ার বের করা, সর্বোচ্চ পাওয়ার বের করা। এটা হচ্ছে কি ফর 3 ফেজের জন্য, ফর 3 ফেজের জন্য। আর যদি এই 3 তুলে দেয় তাহলে ফর সিঙ্গেল ফেজের জন্য এই পাওয়ারটা আমাদের বের হবে। তাহলে এখন আমাদের মানে আমি আরেকটু মানে আপনাদেরকে রিভিশন দিচ্ছি বা আবার মানে বলতেছি যে এই পার্টগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। সেই পার্টগুলো হচ্ছে সিনক্রোনাস জেনারেটরে যদি আমরা ম্যাথ করতে চাই, মূলত সাধারণত আমরা সব ধরনের আমরা ম্যাথ করতে পারি, কিন্তু এটি হচ্ছে আমাদের জন্য সহজ হবে। তাহলে সেই সমতুল্য সার্কিট অঙ্কন করলাম, এই সমতুল্য সার্কিট থেকে ইএমএফ এর সমীকরণটা আমরা নিলাম, এই মানগুলো আমরা কীভাবে বের করলাম এটা ধাপে ধাপে আপনি এখানে আছে আমি আপনাদেরকে বুঝাইছি। আবার মানে এখান থেকে যে জিনিসটা আমাদের চাইতে পারে সেটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন চাইতে পারে। তাহলে ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলাটা লিখলাম ইএ বি পাই মাইনাস বি পাই, আমরা এইগুলো মানে সার্কিটের ডায়াগ্রামে দেখাইছি। আর পাওয়ারটা চাইতে পারে, আর এই পাওয়ারটা আবার যদি বলতে পারে সর্বোচ্চ পাওয়ার কত, তাহলে সর্বোচ্চ পাওয়ারের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই ডেলের মানটা কি হয় 90 ডিগ্রি। তাহলে ডেলের মানটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সেই পাওয়ারটা কি উৎপন্ন হবে, সর্বোচ্চ পাওয়ার উৎপন্ন হবে। এখন আমি এই রিলেটেড মানে আমাদের যে পিডিবিতে যে পরীক্ষাটা যে কোয়েশ্চেনটা ছিল, আমি এই পিডিবির কোয়েশ্চেনটা আপনাদেরকে আলোচনা করব যে বা আপনাদের মানে সিম্পল কয়েকটা কোয়েশ্চেন আলোচনা করবো। সেই ক্ষেত্রে আমি মানে আমার কাছে ক্যাপাসিটর একটা বই আছে, আমি এই ক্যাপাসিটর বই থেকে 2টা অঙ্ক আপনাদেরকে পড়াচ্ছি, আপনাদের জন্য বুঝতে যেন সহজ হয় এই জন্য এই রিলেটেড আমি 2টা ম্যাথ করাইতেছি। দেখেন আমি সরাসরি বইটাই নিছি মানে সহজে বোঝানোর জন্য। মানে দেখেন একটা ম্যাথ আমি করাচ্ছি, একটা 36 MVA 21 কেবি মানে 1800 RPM সিনক্রোনাস জেনারেটর, প্রতি ফেজের রিঅ্যাকট্যান্স দেওয়া আছে 5। তাহলে প্রতি ফেজের রিঅ্যাকট্যান্স দেওয়া আছে 5, উত্তেজক ভোল্টেজ দেওয়া আছে 12 কেবি মানে লাইন টু নিউট্রাল, মানে লাইন টু নিউট্রাল মানে ফেজ ভোল্টেজ দেওয়া আছে, এবং টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে 17.3 কেবি লাইন টু লাইন, তার মানে এটা লাইন ভোল্টেজ দেওয়া আছে। তাহলে আমাকে নির্ণয় করতে বলছে মানে পাওয়ার যখন টর্ক অ্যাঙ্গেল 30 ডিগ্রি এবং সর্বোচ্চ পাওয়ার, একদম সিম্পল। যেহেতু আমাকে মানে বের করতে বলছে, কোয়েশনটা আমি বই থেকে সরাসরি নিচ্ছি, আমি আর মানে কোয়েশনটা নতুন করে অঙ্কন করতেছি না। তাহলে আমাকে বলছে কি বের করতে, পাওয়ার বের করতে বলছে। তাহলে পাওয়ারের ফর্মুলাটা আমরা কি শিখছি, পাওয়ার পি ইকুয়াল টু, যেহেতু 3 ফেজ কানেকশন, যেহেতু 37 MV 3 ফেজ কানেকশন, তাহলে অবশ্যই কী হবে 3 হবে। তাহলে 3 ইএ বি পাই ডিভাইডেড বাই কত আছে এক্সএস। আচ্ছা, আর কি সাইন ডেল। তাহলে এখন আমরা এখান থেকে মানে সরাসরি অঙ্কটা থেকে দেখবো আর মানগুলো বসাই দিব। তাহলে এখানে যে মানগুলো দেওয়া আছে একটু দেখেন, এখানে বলছে প্রথম অবস্থায় বলছে কি ডেলের মানটা কত 30 ডিগ্রি যদি হয় তখন আমাকে পাওয়ারটা বের করতে বলছে। আর ইয়ের মানটা দেওয়া আছে কত, মানে উৎপন্ন ভোল্টেজ মানে লাইন টু নিউট্রালের ভোল্টেজ দেওয়া আছে, দেখেন লাইন টু নিউট্রালের ভোল্টেজ দেওয়া আছে, অর্থাৎ ইয়ে সরাসরি দেওয়া আছে, আমাদের প্রশ্ন করা লাগবে না। তাহলে এটা কত 12 কেবি মানে 12 কেবি। আর একটা দেওয়া আছে কি ভিপাই মানে টার্মিনাল ভোল্টেজ, তাহলে টার্মিনাল ভোল্টেজটা কত দেওয়া আছে 17.3 ভাগ কত হবে √3, কারণ কি আমাদের পার ফেজে নিতে হবে, এটা কেবিতে আছে। ওকে, এইভাবে রেখে দিলাম, অথবা আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কত লিখতে পারি 10 কেবি আসবে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা মানগুলো বসাই দিই। তাহলে এই ফর্মুলার মধ্যে যদি বসাই দিই তাহলে সুতরাং পি ইকুয়াল টু 3 তো 80 ইন্টু ইয়ের মানটা কত 12 ইন্টু 10⁻³ লিখলাম, কারণ যেহেতু কেবি আছে। আর বি পায়ের মানটা কত 17.10 কেবি, তাহলে 10 তাহলে আমরা কত লিখতে পারবো 10 ইন্টু 10⁻³ ভাগ হবে কত দ্বারা এক্সএস। তাহলে এক্সএসের সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স দেওয়া আছে কত, দেখেন এই রিঅ্যাকট্যান্স দেওয়া আছে কত 5। তাহলে এক্সএসের মান দেওয়া আছে কত, এক্সএসের মান দেওয়া আছে 5। তাহলে এনে বসাই দেন 5, তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে কত আসবে 36 মেগাওয়াট, 36 মেগাওয়াট, এটাই আনসার। এখন আবার বলছে কি সর্বোচ্চ পাওয়ার, তাহলে সর্বোচ্চ মানে ইন্টু কত সাইন ডেল, তাহলে সাইন ডেলের মানটা কত 30 ডিগ্রি। এখন বলছে কি সর্বোচ্চ পাওয়ার, তাহলে সর্বোচ্চ পাওয়ারের সময় আমরা সর্বোচ্চ পাওয়ারের ক্ষেত্রে 2 নাম্বার, সর্বোচ্চ পাওয়ারের ক্ষেত্রে যে ফর্মুলাটা শিখছি, তাহলে পি ম্যাক্স ইকুয়াল টু 3 ইন্টু ইএ বি পাই ইন্টু কত এক্সএস। আর এটা সাইন ডেলের মানটা আসবে না, তাহলে 3 ইন্টু এটা কত 12 ইন্টু 10⁻³ ইন্টু কত হবে 10 ইন্টু 10⁻³ কত 3, এক্সএসের মান কত 5। আর এটা যদি আমরা গুণ করে দিই তাহলে গুণ করে দিলে কত আসবে 72
মেগাওয়াট, এটাই অ্যান্সার। এখন আমাদেরকে যদি বলতো এটার মানে ভোল্টেজ রেগুলেশন কত হবে, তাহলে ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলাটা কি জানি, বি আর একদম খালি ফর্মুলার মধ্যে মান বসাই দিলে হয়ে যাবে ইএ মাইনাস বি পাই ডিভাইডেড বাই কত বি পাই ইন্টু কত পার্সেন্টেজ অফ 100। তাহলে এখন এটার মান দেওয়া আছে কত 12 মাইনাস এটার মান দেওয়া আছে 10 ডিভাইডেড বাই কত হবে 10 ইন্টু কত পার্সেন্টেজ অফ 100। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে, এটা আসবে উপরে 2 আর নিচে কত 10 ইন্টু কত 100। আমার কাছে ক্যালকুলেটর নাই যার জন্য আমি এভাবে করতেছি। তাহলে 10 10 100, তাহলে 20%, এটা অ্যান্সার। বা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই অ্যান্সার। মূলত হচ্ছে এই ম্যাথগুলোর মধ্যে এই জিনিসগুলো চাই। তাহলে আমি মানে আমার বইয়ে এটা করা আছে, সরাসরি আমারই লেখা বই। এই কোয়েশনটা দেখেন আপনারা বিভিন্ন পরীক্ষাতে আসছে, পিজিসিবিতে 18তে আসছে, এটা সাধারণত পিজিসিবি অ্যাসিস্ট্যান্টে আসছে, ইজিসিবি মানে 14 সিএমএস, এইগুলো সাধারণত অ্যাসিস্ট্যান্টের কোয়েশন। আর এটাও এই কোয়েশনটাই মূলত শুধু খালি একটা ডাটা চাইছিল, সেটা পিডিবিতে দিছিল, পিডিবিতে বিপিডিবি সেম এস ছিল। এটা এবার যে পরীক্ষাটা হয়েছে আমরা যারা 22-এ জয়েন করছি তাদের ক্ষেত্রে এই কোয়েশনটা আসছে, অর্থাৎ 2021 এই কোয়েশনটা একই সেম কোয়েশন ছিল। তাহলে মূলত হচ্ছে এইরকম মানে কোয়েশনগুলো যদি থাকে আমরা সহজেই, আমি যে বেসিকটা আপনাদেরকে দেখাইছি এই বেসিক রিলেটেড আরও অনেক ম্যাথ আছে। আর সাধারণত আমাদের চাকরি পরীক্ষাগুলোতে এই বেসিকেরই কোয়েশন বেশি আসে, বিশেষ করে এই ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটির অঙ্ক বেশি আসে, এই জন্য আমরা বারবার এটা প্র্যাকটিস করবো। আশা করি ইনশাল্লাহ আমরা ভালো করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।